আজকে আমরা তড়িৎ ফ্লাক্স সম্বন্ধীয় গসের সূত্র কী করে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োগ করা হয় সেইটা দেখব। আমরা এর আগের দিন তড়িৎ ফ্লাক্স সম্বন্ধীয় গসের সূত্র পড়েছিলাম। গসের সূত্রর গাণিতিক রূপ ছিল এরকম: ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, মানে গোটা সারফেসের উপর ইন্টিগ্রেশন হচ্ছে, যেটা বদ্ধতল, সেই গোটা বদ্ধতলের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা, যে কোনো একটা লিখতে পারি, ই ডট ডিএস লিখতে পারি, অথবা এটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন, যেখানে কিউটা হচ্ছে বদ্ধতলের অভ্যন্তরে থাকা সব চার্জের সমষ্টি। এই সূত্রটা ইউজ করে আমরা অনেক সমস্যা খুব সহজে সমাধান করতে পারি। সেই সমস্যা সমাধান করার আগে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে নিই, যে গসের সূত্র প্রয়োগ সেখানেই সুবিধাজনক যেখানে প্রতিসাম্য আছে। প্রতিসাম্য বলতে বুঝি চার্জের ডিস্ট্রিবিউশনের সাপেক্ষে যে গসীয় তল বা বদ্ধতলটি আমরা নিয়েছি সেই বদ্ধতলটি কতখানি একই রকম দেখতে। ব্যাপারটা ছবির সাহায্যে বুঝলে পরে খুব সুবিধা হবে। মনে করছে এখানে একটা চার্জ আছে, বিন্দু আধান আছে, কিউ আধান, বিন্দু আধান। এর চারপাশে যদি আর ব্যাসার্ধের একে কেন্দ্র করে একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করা হয়, এই কিউ চার্জকে কেন্দ্র করে যদি আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করা হয়, তাহলে গোলকের তল যে আছে, এই তলের উপর যে কোনো বিন্দু এই কিউ আধান থেকে দেখতে একই রকম মনে হবে। তলের উপর থাকা যে কোনো বিন্দুকে আমি অন্য বিন্দুর থেকে আলাদা করে কিছু বুঝতে পারবো না। এই যে ঘটনাটা, যে তলের উপর থাকা সব বিন্দুই একই রকম দেখতে, এই ঘটনাটাকে বলা হয় প্রতিসাম্য। এই কিউ আধানকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকতাম, তাহলে সেক্ষেত্রেও এই বৃত্তটা প্রতিসম হতো, কারণ বৃত্তের উপর থাকা প্রতিটি বিন্দু এই কিউ বিন্দুর সাপেক্ষে একই রকম, আইডেন্টিক্যাল। এই রকম যদি একটা চার্জ থাকে, এইরকম একটা দণ্ড আছে, এই দণ্ডের উপরে চার্জ আছে, হ্যাঁ, এটা এই দণ্ডটা অসীম আছে, আমি আঁকছি না, কারণ অসীম দণ্ড আঁকা সম্ভব নয়। তো এই অসীম দণ্ড যদি একটা হয়, তাহলে অসীম দণ্ডকে কেন্দ্র করে বা অক্ষ করে যদি একটা সিলিন্ডার আঁকা হয়, সিলিন্ডার মানে হচ্ছে বেলন, এটা অসীম দণ্ড আছে, আর সিলিন্ডারটা অসীম হবে। এখানে আমরা তার কিছুটা অংশ আঁকছি, গোটাটা আঁকা সম্ভব নয়। যদি এই দণ্ডটাকে অক্ষ করে একটা সিলিন্ডার আঁকি, তাহলে এই সিলিন্ডারের এই যে তল, যেটা বক্রতল, সিলিন্ডারের যে বক্রতল, এই বক্রতলের ওপর থাকা যে কোনো বিন্দু নিলে পরে সেই বিন্দুটা অক্ষ সাপেক্ষে একই রকম দেখতে হয়। বেলনাকার তল যেটা, সেইটা এই অক্ষ সাপেক্ষে প্রতিসম। তাহলে এই প্রতিসাম্যের ধারণাগুলো খুব দরকার আমাদের এই গসের সূত্রটা প্রয়োগ করে কিছু একটা আউটকাম পেতে বা রেজাল্ট পেতে গেলে এই প্রতিসাম্যের ধারণাটা থাকা খুব দরকার। এমন নয় যে প্রতিসাম্য না থাকলে পরে গসের সূত্র খাটবে না, গসের সূত্র খাটবে। গসের যে এই সূত্রটা খাটবে, কিন্তু সেখান থেকে আমরা রেজাল্টটা পাবো না, কারণ ওখানে ক্যালকুলেশনটা এত বেশি ডিফিকাল্ট হয়ে যাবে যে আমরা সেই রেজাল্টটা কিন্তু পাবো না। তাহলে রেজাল্ট কোথায় পাবো? যেখানে প্রতিসাম্য থাকবে। প্রতিসাম্য থাকলে আমরা খুব সহজে সেখান থেকে রেজাল্ট বের করতে পারি। আমরা সেই প্রতিসাম্যকে কাজে লাগিয়ে বেশ কিছু সমস্যা সমাধান করব। প্রথম সমস্যা হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। বিন্দু আধান, এই যে এরকম একটা বিন্দু আধান থাকবে, বিন্দু আধান আছে এখানে, এর জন্য যে কোনো একটা আর ডিস্টেন্সে বিন্দু আছে, এখান থেকে আর ডিস্টেন্সে আরেকটা বিন্দু আছে, এখানে কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে একটা বিন্দু আছে, এম বিন্দু আছে। এই এম বিন্দুতে কত ইলেকট্রিক ফিল্ড হবে এটা গসের সূত্রের সাহায্যে বের করা যায়। আমরা এমনিতেই কুলম্বের সূত্র থেকে জানি যে এইখানে ইলেকট্রিক ফিল্ড হবে ই ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন কিউ বাই আর স্কোয়ার। এইটা যে এখান থেকেও বেরোবে সেটা আমরা একটু দেখি। আমরা এইটা বের করার জন্য প্রথমে
কিউ বিন্দুকে কেন্দ্র করে, মানে কিউ বিন্দু নয়, কিউ চার্জকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় তল কল্পনা করলাম, একটি গোলক তৈরি করলাম। এটা একটা গোলক, আঁকাটা একটু ভালো হলো না। এই কিউটা কেন্দ্রে হবে, কিউটা গোলকের কেন্দ্রে আছে, কিউ বিন্দুকে কেন্দ্রে ধরে নিয়ে আর ব্যাসার্ধে একটি গোলক কল্পনা করলাম। গোলীয় তল কিউ বিন্দু সাপেক্ষে প্রতিসম। আমরা প্রথমেই এখানে বলে নিয়েছিলাম যে গোলীয় তল সবসময় কেন্দ্র সাপেক্ষে প্রতিসম হয়। এখন এম বিন্দুতে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড কল্পনা করি, সেই ইলেকট্রিক ফিল্ডের দিক ঠিক বাইরের দিকে, রেডিয়ালি বাইরের দিকে হবে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। এটা কোত্থেকে বুঝতে পারলাম? এটা প্রতিসাম্য থেকে বুঝতে পারলাম। প্রতিসাম্য, গোলীয় তলের প্রতিসাম্য থেকে ই এর দিক বা ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে ই এর দিক। এইখানে খুব ছোট একটি তল ডিএস যদি কল্পনা করি, এখানে একটা ছোট্ট তল আছে ডিএস, তো এই ডিএস এর দিক কোন দিকে হবে? ডিএস যে তল আছে তার দিক হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, কারণ এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিককার দিকটাই হচ্ছে ক্ষেত্রফলের উপরে লম্ব। কোনো গোলীয় তলের উপরে লম্ব দিক কোন দিকে হয়? আরের দিকে হয়। গোলীয় তলের উপরে লম্ব দিক হয় আরের দিক। সুতরাং এই ক্ষেত্র ভেক্টর যেটা ডিএস, তার দিকও হচ্ছে আর বরাবর। তাহলে এখানে দেখতে পেলাম ই এবং ডিএস এর দিক একই গোলীয় তলের ক্ষেত্রে। এখানে ই এবং ডিএস এর মাঝখানকার অ্যাঙ্গেল যেটা হলো, অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। আমরা এখন কি করব? সূত্র ইউজ করব। সূত্র কি ছিল? ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। এখানে কিউটা বড় হাতের হবে, আমরা বড় হাতের কিউ ধরেছি তাই, তাহলে বড় হাতের কিউ বাই এপসিলন। ই এর ভ্যালু বের করতে হবে, থিটা তো 0 ডিগ্রি পেয়ে গেছি। এইখানে একটা জিনিস দেখো, গোলীয় তলের প্রতিসাম্য থেকে বুঝতে পারলাম যে এখানে যদি ইলেকট্রিক ফিল্ড ঠিক বাইরে হয়, তাহলে যে কোনো জায়গায় ঠিক রেডিয়ালি বাইরে হবে, আর ডিএসটাও তাই, ডিএসটাও যে কোনো জায়গায় নিলে পরে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে হবে। সুতরাং আমি গোলীয় তলের উপরে যে কোনো বিন্দু নিয়ে নিতে পারি, সেক্ষেত্রে থিটা 0ই হবে। আর যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও সমান হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও সমান হবে। এটা প্রতিসাম্য থেকে বলা যায়। ই কনস্ট্যান্ট তলের উপরে ইন্টিগ্রেশনের বাইরে যেতে পারবে, তাহলে ই ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। থিটা 0 ডিগ্রি হলে পরে কস থিটা কী হবে? 1 হয়ে যাবে। সুতরাং ই বাইরে গেলে পরে ইন্টিগ্রেশনের ভিতরে শুধুমাত্র থাকছে ডিএস। এখানে লেখা উচিত কিউ বাই পেলাম। ই বাইরে থাকলো, ডিএস এর ইন্টিগ্রেশন কী হয়? এস, মানে গোটা ক্ষেত্রফলটা। গোটা ক্ষেত্রফল কী হয়? বৃত্তের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। এখান থেকে ই এর ভ্যালু কী পেলাম? ই এর ভ্যালু পেলাম 1/4 পাই আর স্কোয়ার কিউ বাই এপসিলন। এগুলোকে একটু ভালোভাবে সাজালে পরে পাচ্ছি 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার, যেটা আমরা এখানে কিন্তু দেখেছিলাম। তাহলে আমার যেটা দরকার ছিল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, কোনো একটা বিন্দু আধান থেকে আর দূরত্বের অন্য একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি। এটা আমরা কোথা থেকে পেলাম? গসের উপপাদ্য থেকে পেলাম। গসের সূত্রের সাহায্যে আমরা নেক্সট যে প্রবলেমটা সলভ করব সেইটা হলো সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। এইটা যদি একটা গোলীয় খোলক হয়, গোলীয় খোলক যদি এটা হয়, গোলীয় খোলক মানে বলের মতন,
বাইরের দিকটাও ফাঁকা, ভেতর দিকটাও ফাঁকা। এই গোলীয় খোলকের ওপরে তলে সমানভাবে সব জায়গায় সমানভাবে আধান ডিস্ট্রিবিউট করা আছে। তাহলে এই গোটা গোলকটাতে যদি বাইরের দিকে সব দিকে সমানভাবে আধান, কতখানি আধান দেওয়া আছে, কিউ পরিমাণ আধান দেওয়া আছে, তাহলে এর জন্য কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমাকে জানতে হবে। এই বিন্দুটা, যে বিন্দুটা আমি নিয়েছি, এটা কোথায় হতে পারে? বাইরে হতে পারে অথবা গোলকের ভেতর দিকেও হতে পারে। ঠিক আছে, তা আমরা দুটো আলাদা আলাদা ট্রিটমেন্ট করব, বাইরের জন্য আলাদা আর ভেতরের জন্য আলাদা করে বের করব। এবার বাইরের দিকে কোনো একটা বিন্দু যার দূরত্ব গোলীয় খোলকের কেন্দ্র থেকে আর, তার জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে সেইটা আমরা প্রথমে বের করি। কেন্দ্র থেকে আর দূরত্বে থাকা একটি বিন্দু এম এ কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমরা জানতে চাইছি। তাহলে কি করব? প্রতিসমতল কল্পনা করব। সেই প্রতিসমতল কি হবে? গোলকের সাপেক্ষে প্রতিসমতল আরেকটা গোলক হবে যার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, এর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আর ব্যাসার্ধের আরেকটা গোলক আমি কল্পনা করলাম বাইরের দিকে, কারণ এই বিন্দুটা বাইরে আছে। তাহলে বাইরের দিকে এই এই একই বিন্দু, এই বিন্দুটা মনে করছি ও বিন্দু কেন্দ্রে আছে, এই বিন্দুকে কেন্দ্র করেই আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম। এটা কিন্তু গোলক, বদ্ধ তল একটা গোলক। এই প্রতিসাম্য থেকে এই গোলকের সাপেক্ষে এই গোলকটা প্রতিসম, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যা হবে, এই তলের উপর যে কোনো পয়েন্টে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, সেই ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু একই হবে এবং সেই মানটা আমরা ই ধরে নিচ্ছি। এবং দিক কোন দিকে হবে? প্রতিসাম্য থেকে বলা যায় যে ইলেকট্রিক ফিল্ডের দিক হবে ঠিক ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে, যে কোনো জায়গায় ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। এবারে এর উপরে একটা ছোট্ট ক্ষেত্রফল, সব জায়গায় যেমন ছোট ক্ষেত্রফল ধরে নিচ্ছিলাম ডিএস, এখানেও ঠিক একইভাবে একটা ছোট ক্ষেত্রফল ডিএস ধরলাম। এবং যেহেতু গোলকের অংশ, সেই জন্য ডিএস এর দিকও হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে ই এর দিক এবং ডিএস এর দিক একই দিকে হবে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। শুধুমাত্র এই তলের জন্য নয়, এই গোলকের উপর যে কোনো জায়গায় আমি যদি একটা ছোট্ট তল কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে। ই এর মান সব জায়গায় একই হবে এবং দিক হবে রেডিয়ালি আউটওয়ার্ড, এবং সেই জায়গায় ডিএস যে ক্ষুদ্র ক্ষেত্রফলটি নিয়েছি তার দিকও হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। সুতরাং এই বিন্দুতে এই বাইরের গোলকীয় তলটির ক্ষেত্রে আমরা গসের সূত্র ব্যবহার করে কি পাবো? পাবো ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। বাইরের দিকের গোলীয় তলের ভেতর দিকে কিউ চার্জ বা কিউ আধান আছে, তাহলে মোট যে ফ্লাক্স হবে সেটা হবে কিউ বাই এপসিলন। আর আমরা জানি মোট ফ্লাক্স কোনো একটা তলের বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স ইডিএস কস থিটা, তাহলে দুটো সমান হবে। তাহলে ইডিএস কস থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। আগে যে অঙ্কটা করলাম সেই একইভাবে এর উপর সব জায়গায় ই এর ভ্যালু সমান হবে, তাহলে ই বাইরের দিকে চলে যাবে, ডিএস ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো, আর কস থিটার থিটাটা জিরো একইভাবে, কারণ ই যে দিকে আছে বাইরের দিকে রেডিয়াস বরাবর বাইরের দিকে, ডিএস এর দিকেও তাই রেডিয়াস বরাবর বাইরের দিকে, তাহলে এদের মাঝখানকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা যদি 0 হয় কস থিটা 1, তাহলে ই ইন্টু ডিএস থিটা ইজ ইকুয়াল টু 0 লিখে দিই, 0 ডিগ্রি। সুতরাং কস থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা এখান থেকে পাচ্ছি যেহেতু একই দিকে আছে। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। এখান থেকে কি পেলাম? ই ইন্টু ডিএস এর ইন্টিগ্রেশন এস হবে, ডিএস এর ইন্টিগ্রেশন এস হবে। তো সেই এসটা কত? বড় যে গোলকটা আছে তার টোটাল ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিউ বাই এপসিলন। এখান থেকে ই কত পেলাম? ই পেলাম 1/4 পাই আর স্কোয়ার কিউ বাই এপসিলন। এটাকে যদি ভালো করে সাজাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 4 পাই এপসিলন
কিউ বাই আর স্কোয়ার। মজার বিষয় হচ্ছে একটা কিউ চার্জ কেন্দ্রে রাখলে পরে আর ডিস্টেন্সে যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছিল, এই যে এখানে কেন্দ্রে কিউ চার্জ রাখলে আর ডিস্টেন্সে যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছিল, একটা গোলীয় খোলকের জন্য যদি গোলীয় খোলকের উপর কিউ চার্জ থাকে তাহলে আর ডিস্টেন্সে কোথা থেকে, গোলীয় খোলক যেটা আছে তার কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু সেম হয়, একবারে সেম হয়। এখানে একটা জিনিস বলে দিই যে গোলীয় খোলক তার ব্যাসার্ধ হচ্ছে ছোটো হাতের এ। হ্যাঁ, তাহলে কি দেখলাম, যদি আর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এ হয়, আর যদি এর থেকে বড় বা সমান হয়, তাহলে ই কত হবে, ই আমরা এখনই বের করলাম, সেটা হবে 4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার। আর যদি এর থেকে বড় হয় তাহলে এইটা হবে। এবারে ভেতরে হলে, যদি ভেতরে থাকে পয়েন্টটা, এই যে এখানকার পয়েন্টটা তো বাইরে ছিল, এম পয়েন্টটা বাইরে ছিল, গোলীয় খোলকের বাইরে ছিল, এবার আমরা ভেতরে বসিয়ে দেখব কি হয়। আর ভেতরে তাহলে কি হবে দেখা যাক, ভেতরে থাকলে কি হবে। এ একটা গোলক, এই গোলকের ওপরে কিউ চার্জ দেওয়া আছে আগের মতো, এবং এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। এবারে যে পয়েন্টটাতে আমাকে বের করতে বলা হয়েছে সেটা এর থেকে ছোট, এখানে কি হয়েছে, আর ইজ লেস দেন এ, আরটা এর থেকে ছোট, তাহলে আর ভেতর দিকে থাকবে। আগের মতোই এক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য কি করলাম, এই ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক আমি তৈরি করলাম ভেতর দিকে, আর ব্যাসার্ধের একটি গোলক আমরা ভেতর দিকে তৈরি করলাম। তাহলে এই গোলকটি, ভেতর দিকার গোলকটির প্রতিসাম্য থেকে, প্রতিসাম্য কেন বলছি, কারণ এই যে বাইরের গোলকটি আছে এর যে কেন্দ্র আর ভেতরের গোলকটির কেন্দ্র একই, তাহলে এই কেন্দ্র সাপেক্ষে দুটি গোলক দেখতে একই রকম হবে। সেই জন্য প্রতিসম। এখান থেকে প্রত্যেকটা বিন্দুর, এই গোলকের উপরে থাকা প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে, যেহেতু এটা কেন্দ্র, সুতরাং এটা প্রতিসম হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে, ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হবে এবং প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে, আর বাইরের দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড হবে। এই ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু যদি আমরা ই ধরে নিই, আর এখানে যদি একটা ছোট্ট ডিএস কল্পনা করি, আগের মতো এখানেও ডিএসটা ঠিক রেডিয়াস, গোলকের ক্ষেত্রে তাই হয়, গোলকের ক্ষেত্রে ডিএসের দিক সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হয়, সুতরাং এখানেও ডিএসের দিক রেডিয়ালি আউটওয়ার্ড হবে, ই এর দিকে হবে। তাহলে গসের সূত্র ই ডিএস কস থিটা ইজিক্যাল টু 1 হয়ে যাবে, থিটা যেহেতু 0 তাহলে কস থিটা ইজিক্যাল টু 1, আর কস থিটা লিখছি না, তাহলে কি হবে, কিউ বাই এপসিলন হবে। এখানে একটা মজার জিনিস, কিউটা কিন্তু এখানে 0 হবে, এই যে কিউটা কিউ বাই এপসিলন লিখেছি, এটা গসের সূত্র বলে লিখেছি কিউ বাই এপসিলন, এখন কিউ এখানে কিন্তু 0 হবে। কেন কিউ 0 হবে, কারণ গসের সূত্রে বলা হয়েছে যে এই যে কিউটা, কিউ হচ্ছে সবসময় গসীয় তল, যেটা যার উপরে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন তো আর এই তলের উপর করছি না, ইন্টিগ্রেশন করছি এই তলটার উপরে, ঠিক। তাহলে এই তলের ভেতর দিয়ে কতখানি চার্জ আছে সেইটা আমরা কিউ ধরবো। গোটা চার্জটা কোথায় আছে, বাইরের গোলকীয় খোলকে আছে, ভেতরে তো নাই, বাইরে আছে, সুতরাং সেই চার্জকে আমরা ধরবো না। আমরা গসের সূত্রে বলেইছিলাম যে বাইরের দিকে কোনো চার্জ থাকলে তার জন্য মোট ফ্লাক্স বদ্ধতলে 0 হয়, তাহলে বাইরের দিকে থাকা চার্জের জন্য এখানকার মোট ফ্লাক্স 0 হবে, আর ভেতর দিকে থাকা চার্জের জন্য যে ফ্লাক্স হবে সেটা হচ্ছে কিউ বাই এপসিলন। ভেতর দিকে চার্জ কত আছে, 0, ভেতর দিকে কোনো চার্জই নাই, তাহলে কিউ 0 হবে। তাহলে এই যে গোটা ফ্লাক্সটা কত হয়ে যাবে, গোটা ফ্লাক্সটা হয়ে যাবে 0, বিগ 0। আর ই সব জায়গায় ভ্যালু সমান আছে, এই তলের উপরে ই সব জায়গায় সমান আছে, তাহলে ই বাইরের দিকে বেরোলো, ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু 0, তাহলে ই এস ইজ ইকুয়াল টু 0, এস হচ্ছে গোটা ক্ষেত্রফলটা, তাহলে ই এস ইজ ইকুয়াল টু 0 যদি হয়
তাহলে ই ইজ ইকুয়াল টু কী পেলাম, ই ইজ ইকুয়াল টু 0/s ইজ ইকুয়াল টু 0। তাহলে ভেতর দিকে যে তলটা কল্পনা করেছিলাম তার উপর যে কোনো জায়গায় আমরা যদি একটা বিন্দু নিই সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে 0। তাহলে কি বুঝলাম, যদি এম বিন্দুটি গোলকীয় খোলকের বাইরের দিকে থাকে, অর্থাৎ আর যদি এর থেকে বড় হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু থাকবে এবং সেটি হবে 1/4πε q/r²। মানে এখানে এই গোটা চার্জটা কেন্দ্রে আছে বলে ধরে নিলেও কোনো ভুল হয় না, কারণ কেন্দ্রে গোটা চার্জ কিউ থাকলে পরে একই মান পাচ্ছিলাম ই এর, তাই না? যদি কেন্দ্রে গোটা কিউ থাকছিল তাহলেও যে ভ্যালু পাচ্ছিলাম এখানেও তাই পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে গোটা যে চার্জটা আছে, গোলকের চার্জটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। এইখানে যখন যে বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড পেতে চাইছি এম বিন্দু, সেই বিন্দু যখন গোলকীয় খোলকের ভিতর দিকে আছে তখন মোট ইলেকট্রিক ফিল্ড 0 হবে, কারণ সেক্ষেত্রে গোটা চার্জটা বাইরের দিকে আছে, ভেতর দিকে নাই। আমরা 3 নম্বর যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর জন্য। এটা একটা অসীম দৈর্ঘ্যের ঋজু মানে একদম স্ট্রেট সোজা আহিত পরিবাহী তারের জন্য, আহিত করা আছে পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এই অসীম দৈর্ঘ্যের যে ঋজু পরিবাহী আছে তার একক দৈর্ঘ্যের চার্জ হচ্ছে ল্যামডা, এটা আমরা ধরে নিই, দেওয়া থাকবে একক দৈর্ঘ্যের চার্জ হচ্ছে ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যের চার্জ ল্যামডা। আমরা চাইছি এই অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর থেকে আর দূরত্বে এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করতে। তার জন্য কি করেছি, এই ঋজু যে তারটা আছে এই তারটাকে অক্ষ করে একটা বেলন তৈরি করেছি বা সিলিন্ডার তৈরি করেছি। হ্যাঁ, এই এম বিন্দুকে নিয়ে ইনক্লুড করে, অর্থাৎ আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার আমরা তৈরি করেছি, এইচ দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের সিলিন্ডার একটা তৈরি করেছি। এখন যেহেতু এটা একটা অসীম পরিবাহী তার, সেই জন্য এই যে গোলীয় তল যেটা আছে তার উপরে যে কোনো বিন্দু নিলে পরে তার ডিস্টেন্স কত হবে, তার থেকে আর ডিস্টেন্স হবে, এবং প্রতিসাম্য থেকে আমরা পাই ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু সব জায়গায় সমান হবে। এটা প্রতিসাম্য থেকে পাই। আমরা প্রতিসাম্য যখন বলছিলাম তখন বলেছিলাম যে একটা অসীম দৈর্ঘ্যের দণ্ড থেকে যদি ওকে অক্ষ করে একটা বেলন আঁকা যায়, তাহলে বেলনের যে এই যে কার্ভড সারফেস হবে, কার্ভড সারফেসটা কিন্তু এই দণ্ডের সাপেক্ষে কী হবে, প্রতিসম হবে। তাহলে এই প্রতিসম তলের উপরে যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু সমান হবে, এবং সেটা ই ধরে নিয়েছি। দিক কোন দিকে হবে, দিক ঠিক একদম স্ট্রেট আর বরাবর বাইরের দিকে হবে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। আর এই এম বিন্দুতে যদি একটা ছোট ডিএস ধরে নিই, ডিএস মানে ছোট্ট ক্ষেত্রফল, সেই ডিএসের দিকও কিন্তু রেডিয়াস বরাবর বাইরের দিকে হবে। এটা একটা এমনি আমরা দেখেও নিতে পারি যে সত্যি এটা একটা বেলন আছে, পাইপ আছে, বেলনের উপর যদি ছোট একটা ক্ষেত্রফল নিয়ে নিই, তাহলে এই ক্ষেত্রফলটার থেকে কিন্তু যে দিক হবে, ক্ষেত্রফলের যে দিক হবে সেটা ঠিক বাইরের দিকে হবে, তাই না? এরকম করে বাইরের দিকে একবারে সোজা স্ট্রেট ওপরের দিকে হবে, এরকম দিকে এই ক্ষেত্রফলটার দিক হবে, কারণ আমরা জানি যে ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফলের দিক লম্ব থাকে। এইটা কোন দিক, এটা এই যে এরকম দেখতে না, এই যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলের উপরে এদিকটা লম্ব আছে, এই যে এখানে যেমন লম্ব ছিল দেখতে, তাহলে ডিএস এর দিক আর ই এর দিক কিন্তু একই দিকে হবে। এক্ষেত্রেও থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে কিন্তু শুধুমাত্র যে এই কার্ভ সারফেস আছে সেটা নয়, আরও দুখানা সারফেস আছে। ওপর দিকে এই যে একটা সারফেস আছে, এই যে একটা সারফেস আছে, সমতল যে দুটো আছে সেই তল দুটোও কিন্তু আছে। এখানে মোট ফ্লাক্স কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে।
আমরা যদি এই গোটা বদ্ধতলটা কোনটা কোনটা দিয়ে তৈরি, বদ্ধতল এটা আছে, এই কার্ভ সারফেসটা আছে এবং এইটা আছে, এই সবগুলোকে নিয়ে তবে বদ্ধতলটা তৈরি হবে। যে কোনো একটাকে বাদ দিয়ে দিলে পরে তখন আর বদ্ধতল হবে না, মুক্ততল হয়ে যাবে। তাহলে বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স বের করতে গেলে এই কার্ভ সারফেসের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স তো বের করতেই হবে, প্লাস এর মধ্যে দিয়ে এবং এর মধ্যে দিয়ে ফ্লাক্সটাও বের করতে হবে। এই তল এবং এই তলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে থাকবে। এই যে অসীম ঋজু পরিবাহী, তার থেকে যে কোনো দূরত্বে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে, রেডিয়াস বরাবর বাইরের দিকে থাকবে। সুতরাং ইলেকট্রিক ফিল্ডের দিক এদিকে হবে। এখানেও তাই, এখানেও যে কোনো একটা বিন্দু এই তলের উপর নিলে পরে ইলেকট্রিক ফিল্ডের দিক এদিকে হবে, এদিকে। আর এই তলটার দিক কোন দিকে? এই তলের দিক এই তলের সঙ্গে লম্ব ওপরের দিকে। এই তলের সঙ্গে লম্ব কোন দিকে? ওপরের দিকে। তাহলে এই মাঝখানকার তলটা অ্যাঙ্গেলটা কত হলো? 90 ডিগ্রি। এখানকার ডিএস এবং ই এর মাঝখানকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও তাই। তাহলে এই দুইটা তলের ক্ষেত্রে, এই দুই তলের ক্ষেত্রে এইটা কি হলো? এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রে। বক্রতলের ক্ষেত্রে এটা হলো বক্রতলের ক্ষেত্রে। বক্রতলের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর ওপর দিককার দুটো সমতলের ক্ষেত্রে থিটা কত? এটাকে আমরা যদি থিটা প্রাইম দিয়ে লিখি সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটি তলের ক্ষেত্রে মোট যে ফ্লাক্স হবে, ফাই ইজ ইকুয়াল টু কী হবে? ফাই ইজ ইকুয়াল টু হবে ই ডিএস কস থিটা। থিটা 90 ডিগ্রি হলে কস থিটা 0 হয়। সুতরাং এই দুটি তলের ক্ষেত্রে মোট ফ্লাক্স কী হবে? 0। এই দুটি তলের ক্ষেত্রে মোট ফ্লাক্স কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু এই যে কার্ভ সারফেস বা বক্রতল যেটা আছে, বক্রতলের জন্য মোট ফ্লাক্স কত হবে? বক্রতলের জন্য তলে মোট ফ্লাক্স হবে ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু 1। ই এর ভ্যালু সব জায়গায় সমান, তাহলে ই বাইরে বেরিয়ে যাবে, আর ডিএস এর ইন্টিগ্রেশন হচ্ছে এস। এখানে বক্রতলের মোট ক্ষেত্রফল কত? এস মানে বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি কোনো একটি সিলিন্ডার বা বেলনের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর ইন্টু এইচ। বক্রতলের ক্ষেত্রফল হয়। তাহলে মোট বক্রতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত হলো? এইটা। যেহেতু এই দুটির মধ্যে দিয়ে মোট ফ্লাক্স 0, তাহলে মোট বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স হচ্ছে এটাই, কারণ এর সঙ্গে 0 যোগ হয়ে যাবে। তাহলে মোট ফ্লাক্স এইটা ই 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কী হয়? ভেতর দিকে যে মোট চার্জ আছে বাই এপসিলন। ভেতর দিকে মোট কত চার্জ আছে? আমরা ধরে নিয়েছি যে একক দৈর্ঘ্যের আধান ল্যামডা। তাহলে এইচ দৈর্ঘ্য, এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য কত আছে? এইচ দৈর্ঘ্য আছে। তাহলে এইচ দৈর্ঘ্যের যে আধান হবে, এইচ দৈর্ঘ্যের আধান দৈর্ঘ্যের আধান বাই এপসিলন। এই যে বক্রতলের মধ্যে যতখানি আধান আছে, এইচ দৈর্ঘ্যের ওপরে যতখানি আধান আছে বাই এপসিলন। তাহলে এইচ দৈর্ঘ্যের উপর আধান কত হবে? এইচ ইন্টু ল্যামডা বাই এপসিলন। এখান থেকে ই ইজ ইকুয়াল টু কী পাবো? ই ইজ ইকুয়াল টু পাবো 2 পাই আর এইচ। এইখানকার এইচ আর এখানকার এইচ কেটে যাবে, তাহলে কত হবে? ল্যামডা বাই 2 পাই এপসিলন ইন্টু আর। এটাকে একটু ভালো করে লিখলে পরে যেটা পাবো সেটা হচ্ছে 4 পাই এপসিলন 2 ল্যামডা বাই আর। তাহলে কোনো একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার, যার প্রত্যেক একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তার ক্ষেত্রে আর দূরত্বে থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 1/4 পাই এপসিলন 2 ল্যামডা বাই আর। কোন দিকে হয়? রেডিয়াস বরাবর বাইরের দিকে হয়, রেডিয়াস বরাবর বাইরের দিকে। এবার আমরা অসীম সুষমভাবে আহিত
অপরিবাহী সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এইখানে আমরা একটা তল দেখছি, সমতল আছে, এটা অপরিবাহী, কারণ এর মধ্যে কোনো জায়গায় আমি চার্জ দিলে পরে সেটা সব জায়গায় ছড়িয়ে যাবে না। তা সত্ত্বেও এটাকে সমানভাবে সব জায়গায় সমানভাবে আহিত করা আছে। হ্যাঁ, কোনো জায়গায় আধানের ঘনত্ব বেশি, কোথাও আধানের ঘনত্ব কম, এরকম না, সব জায়গায় আধানের ঘনত্ব সমান করে দেওয়া আছে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা একটা ছোট করে কেটে নিয়েছি অংশ, একটা অসীম পাত ছিল, সেখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, গোটাটা তো আঁকা সম্ভব হবে না সেই জন্য। তাহলে সেই আহিত যে অপরিবাহী পাত আছে, এই অপরিবাহী পাত আছে, অসীম আহিত অপরিবাহী পাত, সমতল পাত, এর জন্য কোনো বিন্দু পাত থেকে আর ডিস্টেন্সে আছে। এখান থেকে আর ডিস্টেন্সে একটা বিন্দু আছে, এখানে এম বিন্দু আছে। এই এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে একে রেখে এই যে বের করার জন্য এই এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এদিকে আর দূরত্বের একটা চোঙ কল্পনা করলাম। এই যে চোঙ, হ্যাঁ, এটা একটা চোঙ, চোঙের এই তলের উপরে এম বিন্দুটি আছে। আর এদিকে যেমনভাবে আর দূরত্বে একটা চোঙ কল্পনা করেছি, এদিকেও তাই, এদিকেও সমানভাবে আর দূরত্বে আরেকটা চোঙ কল্পনা করেছি। মানে এটা একটাই চোঙ যার দৈর্ঘ্য হচ্ছে 2r। আর এই যে তলটা ঠিক মাঝখানে আছে, যে তলটা চার্জড আছে, যার উপর চার্জটা আছে, সে ঠিক মাঝখানে এই চোঙটাকে সমানভাবে এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই যে তলটা, এই তলটা যদি ডিএস হয়, এই তলটাও ডিএস হবে, এই তলটাও ডিএস হবে। এই অসীম তলের ক্ষেত্রীয় আধান ঘনত্ব সিগমা, এটা দেওয়া থাকবে, ক্ষেত্রীয় আধান ঘনত্ব সিগমা এটা দেওয়া থাকবে। তাহলে ক্ষেত্রীয় আধান ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে এই বদ্ধতলের মধ্যেখানে কতখানি আধান আছে? বদ্ধতলের মধ্যেখানে আধান আছে এই এতটুকুর মধ্যে যা আধান আছে তাই, কারণ বাকি অংশটা তো বাইরে আছে বদ্ধতলের। বদ্ধতল কোনটা? এই ক্ষেত্রফল, এই যে বক্রতল সিলিন্ডারের, এইটা বক্রতল সিলিন্ডারের, আর এই আরেকখানা ক্ষেত্রফল, এই গোটা সিলিন্ডারটা এতটুকু অংশকে মোটে ধরে রেখেছে ভেতর দিকে, বাকি অংশগুলো তো বাইরে আছে। সুতরাং কি হলো, এই এতটুকু অংশে যে চার্জটা আছে সেটাই হচ্ছে আমার বদ্ধতলের মধ্যে চার্জ। তাহলে বদ্ধতলের মধ্যে চার্জ, বদ্ধতলের মধ্যে আবদ্ধ চার্জ কতখানি আছে? সিগমা ইন্টু ডিএস, কারণ এখানে ক্ষেত্রফল ডিএস আর প্রত্যেক একক ক্ষেত্রফলে আধান আছে সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান থাকবে সিগমা ডিএস। তাহলে এই বদ্ধতলের মধ্যে দিয়ে মোট কতখানি ফ্লাক্স যাবে? আমরা জানি যে মোট যে ফ্লাক্স হয় সেটা হচ্ছে বদ্ধতল ই ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু মোট চার্জ সিগমা ডিএস বাই এপসিলন। এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটাকে তিনখানা ভাগে ভাগ করা যাবে। কি কি? এই যে মোট তল কোনটা কোনটা? এইখানে একটা তল আছে বৃত্তীয় তল, তাই না? এটা বৃত্ত, একটা বৃত্তীয় তল, এই একটা বৃত্তীয় তল, আর এটা হচ্ছে বক্রতল, এই যে এটা। তাহলে এই তিনখানা তলে ভাগ করতে পারলাম এই গোটা তলটাকে, এইখানে একটা আর এই বক্রতল। বক্রতলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে? ইলেকট্রিক ফিল্ড থাকবে এই দিকে, কারণ তলের থেকে ঠিক বাইরের দিকে এরকম করে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তলটা যেহেতু অসীম একটা তল, এরকম একটা অসীম তল আছে, অসীম তল, তাহলে এর উপরে যে কোনো একটা বিন্দুতে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড কল্পনা করি, তাহলে পরে প্রতিসাম্য থেকে বুঝতে পারবো যে ইলেকট্রিক ফিল্ড ঠিক একবারে লম্বভাবে বাইরের দিকে হতে হবে। এখানেও তাই, যে এই যে অসীম ক্ষেত্রফল আছে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ঠিক বাইরের দিকে থাকবে, একবারে বাইরের দিকে থাকবে। সুতরাং এই বক্রতলটার ওপরে
কীরকম থাকবে ইলেকট্রিক ফিল্ড, এই এদিকে বাইরের দিকে থাকবে। আর বক্রতলের দিক কোন দিকে? বক্রতলের দিক আমরা একটু আগেই পড়েছিলাম, বক্রতলের দিক হচ্ছে বক্রতলের সঙ্গে লম্ব দিকে। বক্রতলটা এরকম আছে দেখতে, ঠিক না? এরকম আছে, তাহলে লম্ব দিক কোন দিক হবে? এরকম হবে, লম্ব দিক এরকম হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের বক্রতলের যে ক্ষেত্রফল তার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাই যে বক্রতলের দিক এদিকে আর ইলেকট্রিক ফিল্ডের দিক এই দিকে। বক্রতলের উপরে যে কোনো পয়েন্ট নিলে পরে আমরা দেখতে পাবো এরকমই দেখতে পাবো, ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে আর ক্ষেত্রফলের দিক এই বাইরের দিকে আছে। তারপরে বক্রতলের মোট ফ্লাক্স শূন্য হয়ে যাবে। কেন? কারণ কস থিটাটা 0 হয়ে যাবে, থিটা 90 ডিগ্রি, তাহলে কস থিটা 0, তাহলে বক্রতলের মোট ফ্লাক্স শূন্য। বক্রতলের মোট ফ্লাক্স শূন্য, কারণ কস থিটা ইজ ইকুয়াল টু কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে বক্রতলের জন্য ফ্লাক্স শূন্য হয়ে গেল। এবার এই বৃত্তীয় তল যে দুটো আছে তার জন্য কত ফ্লাক্স হবে সেটা দেখতে হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে আছে, আমরা আগে বলেছি যে ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে, ঠিক এরকম বাইরের দিকে থাকবে। আর এই যে ডিএস ক্ষেত্রফল আছে না, এইটার সঙ্গে লম্ব দিক কোন দিকে? এই দিকে। এই তলটার সঙ্গে লম্ব দিক এই দিকে, ই এর দিকে। সুতরাং এখানে কিন্তু ই এবং ডিএস এর দিকের মাঝখানকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, দুটোই একই দিকে আছে। তাহলে এখানে মোট ফ্লাক্স কত হবে? এইখানে মোট ফ্লাক্স হবে ই ডিএস কস থিটা 1, কারণ থিটা 0। এখানেও তাই, ইলেকট্রিক ফিল্ড এই দিকে আর ডিএস এর দিক কি? লম্ব হবে, এই দিকেই থাকবে। তাহলে এখানেও ইডিএস কস থিটা ইজ ইকুয়াল টু ইডিএস হবে, কস থিটা 1 হয়ে যাবে। তাহলে মোট ফ্লাক্স এখানে ইডিএস, এখানে ইডিএস, তাহলে মোট বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স, বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স ইডিএস প্লাস ইডিএস ইকুয়াল টু 2 ইডিএস। কারণ এইটা 0 হয়ে গেছে, এটা যোগ করা না করা, তাহলে এইটা যোগ করলে পরে 2 ইডিএসই হবে। এইটা ইজ ইকুয়াল টু তাহলে কী হবে? সিগমা ডিএস বাই এপসিলন। তাহলে পেলাম সিগমা ডিএস বাই এপসিলন। এখান থেকে ডিএস, এখান থেকে ডিএস কেটে যাবে, তাহলে ই ইলেকট্রিক ফিল্ড হবে ই ইজ ইকুয়াল টু কী হবে? ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা বাই 2 এপসিলন। তাহলে যে জিনিসটা বুঝতে পারছি, এখানে কিন্তু আর এই যে ডিস্টেন্স আর, এটার কোনো ভূমিকাই এখানে নাই, ঠিক আছে? তাহলে যখন এই তলটা, যে তলের মধ্যে আধান আছে সেই তলটা অসীম হবে, তখন আমি যত দূরেই ইলেকট্রিক ফিল্ড নিই না কেন, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে এবং সেটা সিগমা বাই 2 এপসিলন হবে। এবারে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব কার জন্য? অসীম পরিবাহী আহিত সমতল ফলকের জন্য। অসীম পরিবাহী, আগেরটা ছিল অপরিবাহী, ওটাতে কোনো এক জায়গায় চার্জ দিলে সেটা প্রবাহিত হতো না, কিন্তু এইটা পরিবাহী আছে। হ্যাঁ, সুতরাং এই যে অসীম আহিত সমতল, এটা পরিবাহী। এখানে কোনো এক জায়গায় যদি আমরা চার্জ দিই সেটা সমগ্র তলে কিন্তু ছড়িয়ে যাবে। এবারে এই তলের ক্ষেত্রীয় আদান ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে আর ডিস্টেন্সে কোনো একটা বিন্দু এম, সেখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। তাহলে কি করতে হবে? আমাদেরকে আবার আগের মতো একটা বদ্ধতল কল্পনা করতে হবে, যার যে বদ্ধতলের ওপরে এম বিন্দুটা থাকবে। এই বদ্ধতলটা এমনভাবে কল্পনা করব, একটা সিলিন্ডার, আগের মতো একটা সিলিন্ডার কল্পনা করছি। এই সিলিন্ডারটার এইখানে এম বিন্দু আছে কোথায়? একটা বৃত্তীয় তলের উপরে এম বিন্দুটা আছে। এটা যেহেতু অসীম তল, একটা অসীম তল, সেই জন্য এর প্রতিসাম্য থেকে আমরা বলতে পারি যে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই কিন্তু ঠিক বাইরের দিকে হবে, আগেরটার মতো, একদম সেম টু সেম আগেরটার মতোই। ই কিন্তু একদম ঠিক বাইরের দিকে হবে সব জায়গায়, যে কোনো জায়গায়। এর উপরে যদি এই বিন্দুগুলো নিই, সেক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড কিন্তু ঠিক বাইরের দিকে এরকম করে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হলো। এইখানে যে ডিএস ক্ষেত্রফল আছে তার দিকেও কিন্তু ই এর দিকে হবে। আগে যেরকম বললাম যে যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফলের দিক লম্ব হয়, সুতরাং এই ডিএস যে ক্ষেত্রফল তার সঙ্গে এর দিকটা লম্ব হবে এবং ই এর দিকে হবে। এখানেও তাই,
এখানে যেহেতু এটা যত দূরে আছে এই বিন্দুটাও কিন্তু এর থেকে এত দূরেই আছে, সমান দূরে আছে, সুতরাং এখানেও ইলেকট্রিক ফিল্ড ই হবে এবং বাইরের দিকে হবে ডিএস এর সঙ্গে একই দিক, ই এর সঙ্গে একই দিকে থাকবে। সুতরাং এই দুটি তলের মধ্যে দিয়ে মোট যে ফ্লাক্স হলো সেই মোট ফ্লাক্স হলো ই ডিএস প্লাস ই ডিএস, আগের মতো এটার জন্য ইডিএস, এটার জন্য ইডিএস, তাহলে 2E ডিএস। আর বক্রতলের জন্য মোট ফ্লাক্স কত হবে? 0, কারণ ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে আর বক্রতলের দিক কোন দিকে আছে? এর সঙ্গে লম্ব দিকে। বক্রতলের সঙ্গে লম্ব দিকে থাকবে, বক্রতল কোনটা? এরকম বক্রতল, আর তার সঙ্গে লম্ব দিক এই দিকটা, তাহলে এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের দিক 90 ডিগ্রি, সুতরাং বক্রতলের জন্য মোট ফ্লাক্স 0 হবে। বক্রতলের জন্য মোট ফ্লাক্স কিন্তু 0 হবে। ই এর দিকে দিকে, তলের দিকে এইদিকে, তাহলে মোট ফ্লাক্স কত হলো? ই ডিএস ইন্টু 2। আর বদ্ধতলের মধ্যেখানে মোট কতখানি চার্জ আছে? আগেরটার ক্ষেত্রে যেমন একটা মোটে ক্ষেত্রফল পেয়েছিলাম, এই যে শুধুমাত্র এই ডিএস ক্ষেত্রফল পেয়েছিলাম এবং এখানে সিগমা দিয়ে গুণ করে মোট যে চার্জ সেটা হচ্ছে সিগমা ডিএস পেয়েছিলাম। এখানে কিন্তু তা হবে না, এখানে কি হবে? এখানে এই তলের জন্য একটা সিগমা ডিএস থাকবে, এই তলের জন্য আরেকটা সিগমা ডিএস থাকবে। কেন? আমরা জানি যে পরিবাহীর ক্ষেত্রে মোট চার্জ কি হয়? বাইরের দিককার ক্ষেত্রফলে, মানে বাইরের দিককার তলে অবস্থান করে। এই যে অসীম পরিবাহী আছে তার দুখানা তল থাকবে, তাই না? এদিকে একটা তল, এদিকে একটা তল, তাহলে বহিঃস্থল দুখানা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে এই বহিঃস্থলে কিছুটা আধান থাকবে, এই বহিঃস্থলে কিছুটা আধান থাকবে, এবং আধান ঘনত্ব, ক্ষেত্রীয় আধান ঘনত্ব কত বলে দেওয়া আছে? সিগমা। তাহলে এদিকে যদি ডিএস পরিমাণ ক্ষেত্রফল থাকে তাহলে এখানে কতখানি চার্জ থাকবে? সিগমা ডিএস। আর এদিকে যেহেতু ডিএস পরিমাণ ক্ষেত্রফল আছে তাহলে এদিকে কতখানি চার্জ থাকবে? সিগমা ডিএস। তাহলে মোট আধান বদ্ধতলের অভ্যন্তরে মোট আধান 2 সিগমা ডিএস। এই ব্যাপারটা বুঝতে হবে যে যখনই কন্ডাক্টর হবে তখনই তার দুদিকে আধান থাকবে, সুতরাং 2 সিগমা ডিএস। আর অপরিবাহী হলে পরে শুধুমাত্র সিগমা ডিএস, না 2 সিগমা ডিএস, কারণ এখানে যেখানে আধান দেব সেদিকে থাকবে। যদি আমি ডান দিককার ক্ষেত্রফলে আধান দিয়ে রাখি তাহলে বাঁ দিকে চলে যাবে না, কারণ এটা পরিবাহী নয়, সেই জন্য এক জায়গায় থাকবে, এক্ষেত্রে সিগমা ডিএস হবে। কিন্তু অসীম আহিত পরিবাহী যদি হয়, পরিবাহী তল হয়, তাহলে কিন্তু 2 সিগমা ডিএস হবে। তাহলে কি হলো? আধান এইটা হলে পরে মোট যে ফ্লাক্স হবে সেটা হবে 2 সিগমা ডিএস বাই এপসিলন। এটা ইজ ইকুয়াল টু কি হবে? এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা সমান হবে। তাহলে 2E ডিএস, এখান থেকে ই ইজ ইকুয়াল টু কি পেলাম? ই ইজ ইকুয়াল টু পেলাম সিগমা বাই এপসিলন পেলাম। তাহলে যে কোনো দূরত্ব, এখানে আর কিন্তু এখানেও নাই, এখানেও কিন্তু এই ডিস্টেন্স যেটা বলছিলাম না যে এই তল থেকে এক্স ডিস্টেন্সে, এই ডিস্টেন্সের রাশিমালা কিন্তু এখানেও কোথাও দেখতে পাচ্ছি না। সুতরাং যত ডিস্টেন্সেই থাকুক না কেন, এই তলটা যদি অসীম তল হয়, অসীম বিস্তারযুক্ত তল হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কিন্তু সিগমা বাই এপসিলন হবে। যেখানেই নিই না কেন আমি, যেখানেই ইলেকট্রিক ফিল্ড মাপি না কেন, সেটা সিগমা বাই এপসিলন হবে। আমরা এখনো পর্যন্ত যা কিছু নির্ণয় করেছি সব এসআই পদ্ধতিতে করেছি। সিজিএসএ করতে গেলে শুধুমাত্র 1/4 পাই এপসিলনের জায়গায় কি বসাবো? 1/k বসাবো। এটাই যদি সিজিএসএ করতে হতো কী করতাম? সিজিএসএ করতে গেলে এইটা একই আসতো, ইডিএস একই আসতো, এইটা কি আসতো? এটা আসতো, যেহেতু মোট চার্জ 2 এপসিলন ডিএস, তাহলে সিজিএসে কিন্তু এপসিলন হতো না, কি হতো? কত গুণ হয় চার্জের? 4π/k গুণ হতো। তাহলে একে 4π/k দিয়ে গুণ করতাম, 1/এপসিলন দিয়ে গুণ না করে 4π/k দিয়ে গুণ করতাম, তাহলে অ্যান্সারটা সিজিএসে আসতো।